আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, অবৈধ ৩,০০০ ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে। বাংলাদেশে ১৮,৪৫৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছে। তাদের মধ্যে ৩,১১২ জনের ভিসার মেয়াদ শেষ হয়েছে অনেক আগে, কিন্তু তারা বিভিন্ন অজুহাতে নিজ দেশে ফেরত যাচ্ছে না। এদেরকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে। এরপর জানাবো, চুপ্পুর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং এস আলম সহ মোট ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি। এদিকে থানায় এসে সিআইডির কর্মকর্তাকে থাপ্পড়, গ্রেপ্তার বিএনপির কৃষক দল নেতা। দিনাজপুরে সিআইডির কর্মকর্তা মোহাম্মদ নওয়াবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কৃষক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। গ্রেপ্তার মুজিবুর রহমান মুজিব জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। এবারে জানাবো, ৩ বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি। দেশে বাণিজ্য ঘাটতি গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও রপ্তানি আয় কমে গেছে। ফলে এক বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩৪%। এবং সর্বশেষ জানাবো, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ ১১টার দিকে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানানো হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। অবৈধ ৩,০০০ ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে। বাংলাদেশে ১৮,৪৫৩ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বসবাস করছে। তাদের মধ্যে ৩,১১২ জনের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা বিভিন্নভাবে বাংলাদেশে রয়ে গেছে। তাদেরকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। তারা এখন বাংলাদেশেই অবৈধভাবে বসবাস করছে। তাদের একটি বড় অংশই গার্মেন্টস এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরত। এছাড়াও দেশের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, টেলিকম ও আইটি সেক্টর, বিভিন্ন সেক্টরে প্রকৌশলী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও বেসরকারি খাতের উদ্যোক্তা হিসেবে তারা কর্মরত রয়েছে। বেসরকারি বিভিন্ন গবেষণা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থাগুলোর মতে বৈধভাবে বসবাসরতদের বাইরে বিভিন্ন সেক্টরের কয়েক লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করছে। ট্যুরিস্ট বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে এসে পরবর্তী সময়ে ওভারস্টে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে থাকা করার কারণে অবৈধ ভারতীয় কর্মীর সংখ্যা আরও বেশি। তাদের কোনো টিন সার্টিফিকেট নেই। তারা মূলত বাংলাদেশে এসে কোনো রকম পাসপোর্ট বা ভিসার তোয়াক্কা না করে তারা এতদিন ধরে বাংলাদেশেই অবস্থান করছে। তাই তাদেরকে যথাযথভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে। চুপ্পুর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও এস আলম সহ মোট ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি। আজ দুপুরে দুদকের কার্যালয়ে অভিযোগপত্র দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি এত বিপুল পরিমাণ
শেয়ার তিনি ইসলামী ব্যাংকের নিয়ে সেগুলো তিনি অবৈধভাবে ব্যবহার করেছে। সে কারণেই মূলত চুপ্পুর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়া গেছে। ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে চুপ্পু যেভাবে এস আলমের সঙ্গে মিলেমিশে ইসলামী ব্যাংকটি ধ্বংস করার চেষ্টা করেছিল, তাই চুপ্পুকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবে চুপ্পুকে গ্রেপ্তারের বিষয়ে বিএনপির পক্ষ থেকে অতটা অগ্রগতি দেখা যাচ্ছে না। চুপ্পু আসলে এই মুহূর্তে এমন কিছু করতে চাইছে যেটা বিএনপির সঙ্গে আঁতাত করেই তিনি মূলত তার পিঠ বাঁচানোর চেষ্টা করছেন। মূলত অনেকেই বলাবলি করছে যে এই নির্বাচনে বিএনপি এবং চুপ্পু গোপন আঁতাত করে তারপর বিএনপি সহজেই ক্ষমতায় আসতে পেরেছে। এ কারণে বিএনপি মূলত চুপ্পুকে কিছুই বলবে না। তবে প্রকৃত সত্য কি সেটি এখন পর্যন্ত উদ্ঘাটন হয়নি। থানায় এসে সিআইডির কর্মকর্তাকে থাপ্পড়, গ্রেপ্তার বিএনপির কৃষক দল নেতা। দিনাজপুরে সিআইডির কর্মকর্তা মোহাম্মদ নওয়াবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কৃষক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মুজিবুর রহমান মুজিব, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক। আজ 11টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মুজিবুর রহমান মুজিব দিনাজপুর পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকা শেখ ইসমাইলের ছেলে। এই ঘটনায় রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে মোহাম্মদ নওয়াবুর রহমান। মামলায় অজ্ঞাতনামা 2 জনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, একটি মামলা নথিপত্র সংগ্রহ করতে রোববার রাতে তিনি কোতোয়ালি থানায় যান। নথিপত্র সংগ্রহ করার সময় পুলিশের কর্মকর্তাদের সঙ্গে তিনি বাকবিতণ্ডায় জড়ান। শেষ পর্যন্ত তাকে থাপ্পড় দিয়ে তার পুলিশের সদস্যদের প্রকাশ্যে থাপ্পড় দিয়েছে এবং থানায় গিয়ে তিনি শাসিয়েছেন। তিনি তার বিএনপির গরম দেখিয়েছেন, নেতাকর্মীদের গরম দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে কাউকে ছাড় দেয়া হবে না। এই ঘটনায় উক্ত সিআইডির বড় কর্মকর্তা এরপর যখন অফিসে ফিরে তিনি মূল ঘটনাটি জানার পর উক্ত বিএনপি নেতাকে গ্রেপ্তারের জন্য অভিযানে নামেন। শেষ পর্যন্ত উক্ত বিএনপির এই চাঁদাবাজকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এই ঘটনায় সবাই বলাবলি করছে যে বিএনপির সন্ত্রাসীরা তারা ক্ষমতা আসার মাত্র এত অল্প কয়েকদিনে সাধারণ মানুষের উপর, এমনকি পুলিশ সদস্যদের উপরও যে জুলুম নির্যাতন শুরু করেছে, এর শেষ কোথায়? তারা কি আবারও 2001 থেকে 6 সালের মতো বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে নাকি তারা রাষ্ট্র কাঠামোকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে? তাদের দেখে তো মনে হয় না, কারণ সারা দেশে যেভাবে লোডশেডিং দিচ্ছে এটা সবাইকে খুব বেশি ভাবিয়ে তুলছে। বর্তমান সময়ে এই সরকার বিদ্যুৎই দিতে পারছে না। 3 বছরের মতো সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি। বিএনপি ক্ষমতা আসার পরই দেশ এক ভয়াবহ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের বাণিজ্য ঘাটতি গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2025-26 অর্থ বছরের আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়লেও রপ্তানি একদম কমে গেছে। ফলে এক বছরে বাণিজ্য ঘাটতি 34%। সারা বাংলাদেশে কোথাও বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার ফলে সাধারণভাবে সবাই কাজকর্ম করতে পারছে না। সবাই আসলে একরকম ধরাশায়ী হচ্ছে। বিএনপির এই ধরনের কার্যক্রম আসলে মেনে নেওয়া যায় না। বিএনপি যা শুরু করেছে, দেশটাকে যে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে, সারা দেশে বিদ্যুৎ দিতে পারছে না, জ্বালানি দিতে পারছে না, গ্যাসের সংকটে হাহা করছে কোম্পানিগুলো, সেখানে কোনোভাবে বিদ্যুৎ থাকছে না এবং সেখানে কোনো উৎপাদন হচ্ছে না। অবস্থায় দেশের মানুষ এক চরম দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে। বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রম দেশটাকে একটি ধ্বংসস্তূপের দিকে ঠেলে দিচ্ছে। দেশে একরকম বিদ্যুৎ থাকে না বললেই চলে। দেশে যদি এভাবে বিদ্যুৎ না থাকে, এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সেখানে আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। দেশটাকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা করার জন্য অনেক জায়গায় ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে নানাবিধ আন্দোলন সংগ্রাম হচ্ছে। দেশে বিদ্যুৎ থাকে না বললেই চলে। এমন এক সরকার আমাদের ঘাড়ে এসে চেপেছে যে জনগণ আবার তাদের বিরুদ্ধে কিছু বললেই নেতাকর্মীরা তারা দেশের ভিতর এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে। অবস্থায় যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে দেশের অবস্থা আরও ভয়াবহ বিপজ্জনক পর্যায়ে এসে পৌঁছাবে। এখনই বর্তমান এই বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত ও এনসিপি সহ সবাই যদি আন্দোলন সংগ্রাম শুরু না করে, ভবিষ্যতে আরও বাংলাদেশকে ভয়াবহ পস্তাতে হবে। কারণ বিএনপি সরকার মনে হয় না রাষ্ট্র আর চালানোর যোগ্যতা রাখে।